স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ডিজিটাল লটারিতে শুরু প্রাথমিক মাধ্যমিকের অনলাইন ভর্তি। আরও টেকনিক্যাল ইনস্টিটিউট চান টেলিকম সংশ্লিষ্টরা। বেসিস আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু। বিটিআরসি ভবনে চলছে অভ্যন্তরীণ নকশার কাজ। মার্চেই হুন্দাই অ্যাপল চুক্তি। অ্যামাজনের হোস্টিং হারাচ্ছে পার্লার। আলো দিয়ে যাবে এআই ডেটা এবং ভার্চুয়াল মানব বক্তা আনছে এলজি। যাচ্ছি বিস্তারিত খবরে। ডিজিটাল লটারিতে শুরু প্রাথমিক মাধ্যমিকের অনলাইন ভর্তি। ডিজিটাল লটারির মাধ্যমে শুরু হলো সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তি প্রক্রিয়া। সফটওয়্যারের মাধ্যমে র্যান্ডম পদ্ধতিতে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত ৭৭,১১৪টি শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয় স্বয়ংক্রিয়ভাবে। এছাড়া সমসংখ্যক আসনের বিপরীতে প্রকাশ করা হয় অপেক্ষমান তালিকা। এর মাধ্যমেই শুরু হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৩৯০টি স্কুলের অনলাইন ভর্তি কার্যক্রম। এর আগে ওয়েব ও SMS এর মাধ্যমে ভর্তিচ্ছু প্রার্থীরা আবেদন করেন ও আবেদন ফি দেয়। ডিজিটাল অনলাইন লটারির মাধ্যমে বিভিন্ন রাউন্ডে ভর্তির ফলাফল প্রস্তুত করা হয় এবং রাউন্ডের মধ্যে আবারও লটারি করে একটি রাউন্ড বাছাই করা হয় এবং চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি কার্যক্রমে সংযুক্ত হয়ে লটারির উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ৩৯০টি সরকারি স্কুলে আপনারা এর মধ্যে বারবার শুনেছেন ৫,৭৪,৯২৯ জন আবেদনকারী ভর্তিচ্ছুকদের মধ্য থেকে সারা দেশে মোট ৭৭,১৪০টি শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে আজ ভর্তি নির্বাচন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং ইতোমধ্যেই আমাদের আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাদিয়া আনহু তানহা সে ইতিমধ্যেই কম্পিউটারে ক্লিক করে আমাদের এই কার্যক্রমটি শুরু করে দিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। ডিজিটাল লটারির সার্বিক কারিগরি সহায়তার কাজ করেছে টেলিটক বাংলাদেশ। টেলিটকের সফটওয়্যারের যথার্থতা যাচাই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আরও টেকনিক্যাল ইনস্টিটিউট চান টেলিকম সংশ্লিষ্টরা। টেলিকম খাতের উন্নয়নে দক্ষ মানব সম্পদের চাহিদা মেটাতে আরও টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে নতুন প্রযুক্তির ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের যৌথ আয়োজনে বাংলাদেশের মোবাইল যোগাযোগ ও আগামী দিনের চ্যালেঞ্জ শীর্ষক ওয়েবিনারে এমনটাই জানিয়েছেন বক্তারা। বক্তব্যে শিক্ষকদের গবেষণায় মনোযোগ নেই উল্লেখ করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমন্বয়ের উপর গুরুত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। টেলিকম খাতের নিয়োগদাতাদের উদ্দেশ্যে নবীন গ্রাজুয়েটদের জন্য সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় গ্রান্টস কমিশন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় সবকিছুর মধ্যে কিন্তু সমন্বয়ের অভাব আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার বিষয়ে উদাসীন। সরকারের কাছে প্রতি বছর যে লেবার ফোর্স বাজারে আসছে, দক্ষ অদক্ষ সমস্ত কিছু মিলে সেই অনুপাতে জব মার্কেটটা নিডটা কিভাবে আমরা তৈরি করছি সেটা কত একটা বিষয়। একটা ফ্রেশ গ্রাজুয়েট, সে টেলিকম ব্যাকগ্রাউন্ডের হোক, সে চাকরিতে সে তো দক্ষতা নিয়ে আসেনি, কিন্তু আপনি চাকরিতে চাচ্ছেন তার দক্ষতা অভিজ্ঞতা, সে চাকরি পেলেন, অভিজ্ঞতা কোত্থেকে পাবে? এই আউটলেটটা কিন্তু টেলিকম ইন্ডাস্ট্রিগুলো খুলে দিতে হবে, তাদেরকে বলতে হবে। বাজার প্রবৃদ্ধিতে বিটিআরসি সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে কাজ করছে বলে উল্লেখ করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। তবে জাতিসংঘ সূচকে বাংলাদেশের অবস্থান আরও উন্নতি করতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য টেকনিক্যাল ইনস্টিটিউটের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন তিনি। টেলিকমিউনিকেশন বিষয়ক যে জবগুলো বাংলাদেশে আছে অথবা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে আছে, এই ধরনের বিষয়গুলোর সাথে রিলেট করে যদি আপনারা কোনো টপিক দেন, যেমন আপনারা জানেন যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে প্রবেশ করতে যাচ্ছি। ইনফ্যাক্ট পুরো পৃথিবী প্রবেশ করেছে, আমরা হয়তো বা আমরা কাছাকাছি আছি বা আমরা প্রবেশ করতে যাচ্ছি। তখন কিন্তু ইন্টারনেট অফ থিংস বা আইওটির উপরে প্রচুর কাজ হবে। আমাদের সামনে যে 5G আসতে যাচ্ছে, 5G কিন্তু তার মোস্ট অফ দ্য সার্ভিসেস আইওটির মাধ্যমে হবে। তার মানে এই আইওটি রিলেটেড বিষয়ে কিন্তু আমাদের ছাত্রদেরকে তৈরি করতে হবে, ব্লক চেইনের উপরে তৈরি করতে হবে, বিগ ডেটার উপরে তৈরি করতে হবে। টুমোরো এই ছেলেরা কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস প্রতিষ্ঠানে জয়েন করবে, তখন তাকে বিজনেস অ্যানালাইটিক্স করতে হবে। ইউনিভার্সিটিগুলো হয়তো আন্ডারগ্রেডের নিচে ডিপ্লোমা বা এই ধরনের দিতে পারছে না,
বাট যদি আপনাদের অ্যাফিলিয়েটেড কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট হতে পারে, ওটার মাধ্যমেও কিন্তু আমরা তাদের জব, যেরকম জব টেকনিশিয়ানস হিসাবে, বা সে যখন একটা ম্যানুফ্যাকচারিং লাইনে কাজ করবে, ওই লাইনে কাজ করার জন্য তাকে যে অপারেটর হতে হবে, সেই ধরনের শিক্ষাগুলো কিন্তু আমরা আপনাদের লাইন অফ ইনস্টিটিউশন থেকে, ডেফিনেটলি যেরকম স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, আপনাদের টেকনিক্যাল ইনস্টিটিউটও থাকতে পারে। অপরদিকে জাতীয় প্রবৃদ্ধিতে টেলিকম খাতের ইতিবাচক ধারা তুলে ধরেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান। ইন্টারনেট সাবস্ক্রাইবার্স কিন্তু 90% কিন্তু ইউজ করে আমাদের মোবাইল টেকনোলজি, মোবাইল অপারেটরি, 10% অন্য আইএসপি দের কাছে আছে। সো মানে হাউ উই আর প্লেইং রোল টুগেদার, এটা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন স্টাডিজে দেখা যাচ্ছে যে 1% মোবাইল পেনিট্রেশন যদি হয়, 0.28% জিডিপি গ্রোথ হয়। So direct correlation between GDP growth and mobile penetration আছে, এবং 10% increase in broadband যদি হয়, 1.38% GDP growth হয়। So এটা কিন্তু যে মোবাইল টেকনোলজি এবং আমাদের যে টেলিকমিউনিকেশন is playing such an important part একটা সোসাইটিকে ডেভেলপ করার জন্য। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটপের জেনারেল সেক্রেটারি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ফরহাদের সঞ্চালনায় ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর তাসলিম আরেফিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ডক্টর এ.কে.এম. ফজলুল হক। বেসিস আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু। আইসিটি অস্কার খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের প্রতিযোগী বাছাইয়ে শুরু হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড 2020। 105টি ক্যাটাগরিতে অনলাইন নিবন্ধনের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতার আয়োজন। নিবন্ধন করা যাবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতার বিচার কাজে ব্যবহৃত হবে ডিজিটাল টুলস। ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। এ সময় অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় এবারের প্রতিযোগিতায় গ্রামের প্রতিযোগীদের অংশগ্রহণ অনেকটাই সহজ হয়ে গেল বলে মত প্রকাশ করেন তিনি। আশাবাদ ব্যক্ত করেছেন অনলাইন সুবিধা কাজে লাগিয়ে প্রতিযোগিতায় এবার অংশ নেবেন সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী। ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস আমরা এবার করতে যাচ্ছি, এটি কিন্তু শুধুমাত্র বেসিস মেম্বারদের জন্য মধ্যে কিন্তু পরিসীমিত না, এটা কিন্তু উন্মুক্ত সারা বাংলাদেশের জন্য। এটা কিন্তু ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস, বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ কিন্তু এখানে অংশ নিতে পারে। ইভেন ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে অংশ নিতে পারে। যে আমরা একটি টুল বানিয়েছি, সেই টুলের মাধ্যমে আমরা কিভাবে সেটাকে বিচার করব, এবং এই বিচার প্রক্রিয়া কিন্তু একটি আন্তর্জাতিক মানের হবে। প্রতিযোগিতায় সহ আহ্বায়ক রাশেদ কামালের সঞ্চালনায় মিট দ্য প্রেসে আরও বক্তব্য রাখেন বেসিস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান এবং আইপিডিসি সিও মমিনুল ইসলাম। বক্তব্যে তরুণ জনসম্পদকে দক্ষ করে বৈশ্বিক উদ্ভাবনী ধারণা সূচকে বাংলাদেশের পতাকাকে আরও উজ্জ্বল করতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান বেসিস সভাপতি। বলেছেন নতুন প্রযুক্তি নিয়ে অংশ নিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যেই কম্পিটিশনের মাধ্যমে, যেই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন আইডিয়া, উদ্ভাবনীমূলক আইডিয়া, আপনার ইনোভেশন সামনে নিয়ে আসে আমাদের এই তরুণরা। অপরদিকে তথ্য প্রযুক্তি শক্তি কাজে লাগানোর কারণে অতিমারী করোনাতেও আইপিডিসির মুনাফা 2019 সালের চেয়ে 2020 সালে অনেকাংশে বেড়েছে বলে জানান আইপিডিসি সিও মমিনুল ইসলাম। 2020 সাল পার করে এসেছি, আমাদের স্বাধীনতার পরে সম্ভবত সবচেয়ে জাতির জন্য দুর্যোগময় একটা সময়। আমাদের স্বাস্থ্য এবং অর্থনীতি দুই জায়গাতেই একটা বড় ধরনের আমরা সংকট অতিক্রম করেছি। বাট আমরা যে ধরনের আশঙ্কা করেছিলাম দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের যে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, সেটা বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে আমার মনে হয় যে উত্তরণ করতে পেরেছে। বিটিআরসি ভবনে চলছে অভ্যন্তরীণ নকশার কাজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হচ্ছে বিটিআরসি ভবন। ইতোমধ্যেই শেষ হয়েছে 2টি পূর্ণ ও 1টি সেমি বেসমেন্ট সহ 12 তলা ভবনের অবকাঠামো নির্মাণ কাজ। চলছে অভ্যন্তরীণ নকশা বিন্যাস ও সজ্জার কর্মযজ্ঞ। সোমবার বিকেলে এই কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। কমিশনের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ শহীদুজ্জামান, বিটিআরসির মহাপরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কমিশনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে ভবনের প্রত্যেকটি ফ্লোরের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ভবনের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনের আদ্যপন্ত খোঁজ খবর নেন বিটিআরসি প্রধান। এ সময় প্রকল্প সংশ্লিষ্টরা চেয়ারম্যানকে ভবনের যাবতীয় নকশা বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। কাজটি যেন আন্তর্জাতিক মানের হয় এজন্য প্রকল্প সংশ্লিষ্টদের অধিক মনোযোগী হতে গুরুত্বারোপ করেন বিটিআরসি চেয়ারম্যান। আশা করা হচ্ছে এবছরের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে। প্রতিষ্ঠার 18তম বছরে নিজস্ব ঠিকানায় থিতু হতে পারবে বিটিআরসি। এতে বাঁচবে বিটিআরসির প্রতি মাসে প্রদত্ত ভাড়ার 10 কোটি টাকা। নজর দিচ্ছি দেশের বাইরে। মার্চে হুন্দাই অ্যাপল চুক্তি। ইলেকট্রিক গাড়ির তৈরিতে হুন্দাই ও অ্যাপল সম্ভবত আর বেশি সময় নষ্ট করতে চাইছে না। কোরিয়া আইটি নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী মার্চ নাগাদ কোম্পানিটি 2টি স্বচালিত ইলেকট্রিক গাড়ি তৈরির অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছে। চুক্তির পর জর্জিয়াতে কিয়ার কারখানায় গাড়ি তৈরি শুরু হবে এবং 2024 সাল নাগাদ প্রায় 1 লাখ ইলেকট্রিক গাড়ি তৈরি করার পরিকল্পনা করেছে দুই জায়ান্ট কোম্পানি। কোরিয়া সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আগামী বছরের মধ্যে একটি বেটা অ্যাপল কার প্রস্তুত হতে পারে। হুন্দাই অ্যাপলের সাথে আলোচনার কথা জানালেও এ বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি। অ্যামাজনের হোস্টিং হারাচ্ছে পার্লার। পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম পার্লার। 24 ঘন্টার মধ্যে নতুন সার্ভারে যেতে না পারলে বন্ধ হয়ে যাবে সেবা। কেননা ইতিমধ্যেই এ বিষয়ে পার্লারকে আলটিমেটাম দিয়েছে অ্যামাজন। অ্যামাজনের এই ঘোষণায় পার্লারের প্রধান নির্বাহী কর্মকর্তা জন মার্টস বলেছেন, প্ল্যাটফর্মটি কমপক্ষে 1 সপ্তাহের জন্য বন্ধ হতে পারে। তারা প্ল্যাটফর্মটিকে নতুন করে তৈরি করবে, কারণ বিদ্যমান প্ল্যাটফর্মটি অ্যামাজন ওয়েব সার্ভিসের অবকাঠামো সেবার উপর ভিত্তি করেই অনেকাংশে তৈরি করা হয়েছে। এদিকে গুগলের পর অ্যাপলও তাদের অ্যাপ স্টোরে পার্লার অ্যাপটিকে ব্যান করার ঘোষণা দিয়েছে। আলো দিয়ে যাবে এআই ডেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় অত্যন্ত দ্রুত গতির কম্পিউটিং অভিজ্ঞতা দিতে বিদ্যুতের বদলে আলো ব্যবহার করেছেন আইবিএম এর গবেষকরা। এজন্য অক্সফোর্ড, মিউনিস্টার এবং এক্সিটারের বিজ্ঞানীদের সঙ্গে মিলে ফটোনিক ইন্টিগ্রেটেড সার্কিট বানিয়েছে তারা। কম্পিউটিং এর জন্য বিদ্যুতের বদলে আলো ব্যবহার করে এই সার্কিটটি ব্যবহারের ফলে নাটকীয়ভাবে কমেছে এআই ল্যাটেন্সি। স্বয়ংক্রিয় গাড়ি সহ অন্যান্য খাতে ব্যবহার করা হতে পারে আলোভিত্তিক এই টেনসর কোর। এটি একক সময় পদক্ষেপে কনভুলেশন অপারেশন চালাতে সক্ষম। এই টেনসর কোর আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে গণনা কাজ করে বলে জানিয়েছে আইবিএম। গবেষকদের মতে ডিপ নিউরাল নেটওয়ার্কের মতো মূল এআই মডেলগুলোর কাজ 1 মিলিসেকেন্ডের কম সময়ে সারতে পারে টেনসর কোরটি। এতে জায়গা ও শক্তি অনেক সাশ্রয় হয়। আইবিএম রিসার্চের আবু সেবাস্তিয়ান বলেছেন, চিপটি সেকেন্ডে কত ট্রিলিয়ন অপারেশন চালাতে সক্ষম তা বের করতে আমরা টিওপিএস প্রক্রিয়া ব্যবহার করেছি। ভার্চুয়াল মানব বক্তা আনছে এলজি। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডিজিটাল চরিত্র নতুন কিছু নয়। 2018 সালে সংবাদ উপস্থাপক কিউ হাওয়ের ডিজিটাল সংস্করণ দেখিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। সংবাদ শিরোনাম পড়তে পারে সিন সিয়াওহাও নামের এই ভার্চুয়াল উপস্থাপক। তবে এবার বক্তা হিসেবে ভার্চুয়াল মানব দেখালো দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান এলজি। কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা দেখিয়ে রিয়া কিম নামের এই কৃত্রিম মানব বানিয়েছেন তারা। জানিয়েছে রিয়া নামের মধ্যে প্রকাশ করা হয়েছে ভবিষ্যতের শিশু। অবশ্য 23 বছর বয়সী নারী সুরকারের আদলে তৈরি ভার্চুয়াল মানবের ইনস্টাগ্রাম পাতায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই জুটেছে 5000-এর বেশি অনুসারী। সোমবার অল ডিজিটাল কনজিউমার ইলেকট্রনিক্স শো 2021-এর প্রেস ইভেন্টে 3 মিনিটের একটি উপস্থাপনায় তুলে ধরা হয় রিয়া কিমকে। তবে প্রদর্শনীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে না রিয়া কিম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।